আপনার বিখ্যাত সিনেমা ডিস্কো ডান্সার, সেটা সোভিয়েত ইউনিয়নে নাকি সেকেন্ড হাইয়েস্ট গ্রস কালেকশন ছিল। আমি একটা রেভলিউশন, আপনি কিরম দেখতে ডাজন্ট ম্যাটার, সেইটা আমি এস্টাবলিশ করে দিয়েছি। ডান্স তো সবাই উপর দিয়ে করে, আই লাভ না, আমি পা দিয়ে ডান্স করব, তাহলে লোক আর আমার রং দেখবে না, আমার পা দেখবে। অ্যান্ড দ্যাট বিকেম এ রেজ। হাউ ইজ ইউর রিলেশন উইথ দেব? একদম বাবা ছেলের মতো। অ্যান্ড হি অলসো রেসপেক্ট মি দ্য সেম। মানে দেবে ব্যাপারটার মধ্যেই এটা এটা বুকে খুব শান্তি লাগে, এটা ঠান্ডা ঠান্ডা লাগে। হি ইজ সো কুল। আমাকে অনেকে বলে বায়োপিক বানান, আমি বলবো না, বানাবেন না, আমি বানাতে দেবো না। কেন? এই কারণে, কেন আমি যা কষ্ট পেয়েছি, সেই কষ্ট একটা মানুষ হিসেবে সেটাকে সহ্য করে আবার লড়ে দাঁড়ানোর ক্ষমতা অনেকেরই কম হবে। কোন সময়টা আপনার আজকের ডেটে মনে হয় যে স্ট্রাগলটা খুব টাফ ছিল? 70 to 72 ইনস্টিটিউটে পড়েছি, তারপরে আবার 3 বছর ইম্পসিবল টু সার্ভাইভ হয়ে গেছিল। মানে অলমোস্ট ভেবেছিলাম সুসাইড করব। আপনি যেদিনকে ছাত্র জীবনে রাজনীতি শুরু করেছিলেন, পলিটিক্যালি সেদিনকার ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ কি তফাৎ? জিরো। অ্যান্ড ফর বেঙ্গল? ফর বেঙ্গল -0। নিউ জেনারেশনের জন্য আপনার বার্তা? একটা জিনিস আমি তাদের বলবো, कि सपने आते ही हैं साकार होने के लिए, खुद सो जाना लेकिन अपने सपनों को सोने नहीं देना। कि নিজে শুয়ে পড়বি, কিন্তু দেখি যেন তো স্বপ্ন শুয়ে না পড়ে, তাকে অলওয়েজ জাগিয়ে রাখবি। সবাই বলতো বুক ফুলিয়ে মাথা উঁচু করে চল। আমার মা বলতেন, গৌর, কোনোদিন মাথা নিচু করে চলবি না, যখন চলবি মাথা নিচু করে চলবি, তাহলে রাস্তায় পাথরটা দেখতে পাবি, হোঁচট খাবি না। নমস্কার, আশা করি আমাকে বলতে হবে না যে আজকের অতিথি কে। তবে আমরা আলোচনা করব যে বর্তমান বাংলার পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক মতামত নিয়ে, এবং তিনি রাজনীতি থেকে কি পেতে চান সেই বিষয় নিয়ে, আর কিছুটা তার ব্যক্তিগত জীবন, তার স্ট্রাগল, তিনি কি করতে চান, ইভেন সফল ব্যবসায়ী হিসাবে তিনি কি কি কাজ করছেন সেগুলো নিয়ে। তো এন্টার মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা পডকাস্ট। আপনাদের কথা দিতে পারি যে এটা আপনাদের ভালো লাগবে। তবে অনুষ্ঠান শুরুর আগে অনেক অনেক ধন্যবাদ আজকে স্পন্সর বিরিয়ানিজমকে, আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড। যারা আপনারা বিরিয়ানি লাভার, তারা আসতে পারেন শ্রীরামপুরে বিরিয়ানি খেতে। তাদের 500 একটি বিশাল আউটলেট রয়েছে। আমি বিরিয়ানিজমের অ্যাড্রেস এবং যাবতীয় তথ্য ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। স্যার, কেমন আছেন সেটা বলুন। অনেক ভালো, আগের থেকে শরীর অনেক ভালো। অনেক ধন্যবাদ যে আমাদের এখানে সময় দেওয়ার জন্য আজকে। কারণ আমাদের পডকাস্ট শুরুর সময় যে ইন্টারভিউগুলো আমার নিজের একটা স্বপ্নের মধ্যে ছিল, তার মধ্যে আপনি ছিলেন। আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত বাস্তবে আছি না স্বপ্নের মধ্যে আছি। এখন কত বড় হিট হয়ে গেছে তোমার চ্যানেল, ইটস বিগ গেট। থ্যাংক ইউ। আপনার বিখ্যাত সিনেমা ডিস্কো ডান্সার, সেটা সোভিয়েত ইউনিয়নে নাকি সেকেন্ড হাইয়েস্ট গ্রস কালেকশন ছিল। তো আপনার কি মনে হয় যে আপনার কোন জায়গাটা, মানে কোন দিকটা মানুষের কাছে এতটা অ্যাকসেপ্টেড হলো? কোনটা আপনার স্ট্রং পয়েন্ট হয়ে রইল? নেক্সট বয় ফিলিংটা, নেক্সট ডোর নেভার। কানেকশন। আমি হলাম নেক্সট ডোর নেভার, সবারই নেক্সট ডোর নেভার। যা মিঠুনদা যদি পারে, আমি পারবো না কেন? ইরফান পাঠান বলেছিল নাকি, মিঠুনদাকে দেখে আমি এসছি, মিঠুনদা যখন পেরেছে আমিও পারবো। আমি একটা রেভলিউশন। ডেফিনেটলি। রেভলিউশন ইন দ্য সেন্স বাই লুকস, বাই কে ট্যালেন্ট বিক্রি হবেই। আপনি কিভাবে কিরম দেখতে ডাজন্ট ম্যাটার, সেইটা আমি এস্টাবলিশ করে দিয়েছি। কি আপনার রং ফর্সা হতেই হবে। অবশ্য সেই সময় আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমার পরের জেনারেশনকে বুঝিয়ে দিয়েছি, না, ইউ ক্যান ফাইট। আমি কষ্ট পেয়েছি কি আপনাকে সব ফর্সা হতে হবে, ঠোঁটে লাল করতে হবে, মানে কাপড় জামা পরলে একটা ভদ্র সুন্দর দেখতে হবে, সেগুলো তো ছিল না আমার মধ্যে। যার ফলে আমাকে সেটা ফাইট করে বেরিয়ে এসে তখন ভাবতাম কি করব, ভগবানকে বলতাম, ভগবান তুমি এই গাছ রংটা ছেঁচে সাদা করে দিতে পারো না? তো ভগবান বললো, না, পারি না। তখন ভাবলাম কী করলে হবে।
তা বললাম কি ডান্স করলে, ডান্স করে কি করে? তো ডান্স তো সবাই উপর দিয়ে করে, সব ডান্সার এইটুকুর মধ্যে। আমি বললাম না, আমি পা দিয়ে ডান্স করব। ইউ ক্যান সি অনলি মাই লেগস ডান্সিং। তাহলে লোক আর আমার রং দেখবে না, আমার পা দেখবে। অ্যান্ড তাই হলো। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। लोग बोलता हम बोल, अरे बाप रे क्या डांस करता है, इनका पैर दिख नहीं सकते आप। एंड दैट बिकेम ए रेज। আমাদের এই যে পডকাস্টের যে অডিয়েন্স আছে তাদের প্রায় 80% অডিয়েন্স 25-এর নিচে। নিউ জেনারেশনের জন্য আপনার বার্তা? আমার এত বছরের আমার কষ্ট, হুম। আমাকে অনেকে বলে বায়োপিক বানান, আমি বলবো না, বানাবেন না, আমি বানাতে দেবো না। কেন? এই কারণে, হুম। কেন আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট একটা মানুষ হিসেবে সেটাকে সহ্য করে আবার লড়ে দাঁড়ানোর ক্ষমতা অনেকেরই কম হবে। তারা যেন ভেঙে না যায়, সেই জন্য বলি আমার বায়োপিক করবেন না। করলে কি তারা দেখে দেখে হয়তো হতাশ হয়ে নিজে মুছড়ে পড়বে। কিন্তু একটা জিনিস আমি তাদের বলবো, कि सपने आते ही हैं साकार होने के लिए। স্বপ্ন আসেই সফল হবার জন্য, কিন্তু স্বপ্নকে সফল হতে গেলে, করতে গেলে কিছু কিছু আউটলাইন, গাইডলাইন আছে। আমি বলি খুদ সো জানা लेकिन अपने सपनों को सोने नहीं देना। কি বলি কি নিজে শুয়ে পড়বি, কিন্তু দেখি যেন তোর স্বপ্ন শুয়ে না পড়ে, তাকে অলওয়েজ জাগিয়ে রাখবি। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ইয়োর লাইফ, ইয়োর ডেস্টিনেশন। আমাকে ওখানে পৌঁছতে হবে। ওখানে পৌঁছতে গেলে একটা স্বপ্ন তৈরি হচ্ছে, কি রাত্রিবেলা শুয়ে পড়ে স্বপ্ন ঘুমিয়ে পড়ছে, দেন এখন থেকে বলে রাখছি উইল বি এ ফ্লপ। তুই শুয়ে পড়বি কিন্তু তোর স্বপ্ন কিন্তু জেগে রয়েছে, দেন आई कैन गारंटी विल बी ए सक्सेसफुल मैन। স্বপ্ন কো সোনে नहीं देना, खुद सो जाना। যেটা আমি করেছি, আমি আমার স্বপ্নকে ধাওয়া করে চলেছি, কোনোদিন ঘুমোতে দিইনি। যেটা ধরেছি শেষ অবধি লড়েছি। স্বপ্ন কো সোনে नहीं दिया मैंने। এটাই আমার কাছে সব থেকে বড়। যেমন আমার আমাকে বলে না আপনি তো খুব নম্র বিনতি, আমি বললাম নম্র বিনয় কি ব্যাপার? দেখুন মা বাবার শিক্ষা। যেমন মা আমাকে সবাই বলতো বুক ফুলিয়ে মাথা উঁচু করে চল। আমার মা বলতেন গৌর, কোনোদিন মাথা নিচু করে চলবি না, যখন চলবি মাথা নিচু করে চলবি, তাহলে রাস্তায় পাথরটা দেখতে পাবি, হোঁচট খাবি না। আপনি তো প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে এসছেন আপনার লাইফে। কোন সময়টা আপনার আজকের ডেটে মনে হয় যে স্ট্রাগলটা খুব টাফ ছিল? 70 to 72, 77, 73, 74 ওই ইনস্টিটিউটে পড়েছি। তারপরে মৃগা 50, তারপরে আবার 3 বছর মানে ইম্পসিবল টু সার্ভাইভ হয়ে গেছিল। মানে অলমোস্ট ভেবেছিলাম সুসাইড করব। তারপরে একদিন বসে বললাম না, হয়তো আমি হেরে যাব। তাই বাবা মাকে মুখ কি দেখো, আমার মা বাবা আর কি হবে, তারা তো একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে। সুসাইড করবো, আই উইল ফাইট অ্যান্ড আমার স্বপ্নকে ঘুমোতে দেবো না, অ্যান্ড আইল মেক ইট। আমার প্রথম কথাই মনে ছিল আমার মা বাবা কি করবেন, আমার বোনরা কি করবে, কিভাবে সে আঘাতটা নেবে। সো দ্যাটস এ রং আইডিয়া। সেদিনই শেষ। তবে এসেছিল এক সময়, ফ্রাস্ট্রেশনটা এসেছিল, কিন্তু জীবনে কোনোদিন কখনোই কাউকে ছোট করে কথা বলা, কাউকে তুমি কোনদিন শুনেও নি কি আমি কোনদিন কারোর সম্বন্ধে খারাপ, ফিল্ম লাইনেও শুনবে না যে দাদা বলেছে এটাতে, কোনো দিন না। এই যেন এইখানে পলিটিক্সে এসে বুঝতে পারছি কি কত গন্ধ, কিতনা গন্ধা হো সকতা হ্যায় আদমি। আমি আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে যে বলা হয় রাজনীতিতে ইমোশন চলে না, কিন্তু এই যারা মোটামুটি আপনার সাথে কাজ করেছেন, আমার এই লাস্ট প্রজাপতি
টু নিয়ে অতনু বাবুর সাথে কথা হচ্ছিল, দেবদার সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে আপনি প্রজাপতির গল্পটা শুনে নিজে কেঁদে ফেলেছিলেন রীতিমতো। তা এই যে ইমোশন, আপনার মনে হয় না যে রাজনীতিতে এলে ইমোশনটা আপনার ক্ষতি করতে পারে? না, করেছে কি? পর বইগুলো দেখুন, কালি কাঁদিয়ে গিয়েছিল ওকে। পর বই দেখুন, কাবলিওয়ালা, না, আমি সন্তান। ব্যক্তি মিঠুন চক্রবর্তী আমি কথা ব্যক্তি বলছি, মিঠুনই যে বলছি আপনি ধরুন একটা রাজনীতিবিদ হিসেবে যদি প্রচন্ড ইমোশনাল হয়ে যান, ইজ ইট গুড ফর ইওর পলিটিক্যাল কেরিয়ার? এই দেখুন, ইমোশনটা যদি সত্যি হয়, ইট ইজ গুড ফর মাই ক্যারিয়ার। কেউ যদি গ্লিসান নিয়ে কাঁদে, তাহলে সেটা কি করবো বলুন? আর এই সিনেমাগুলোর গল্পের সাথে এত কানেকশন মানে কোথাও না কোথাও, যেমন সন্তানে আমার আমার ক্যারেক্টার আমার বাবার মতো ছিল। তারপরে কাবলিওয়ালা, জানাতার ইমোশনাল স্টোরি, প্রজাপতি 1, প্রজাপতি 2, সন্তান, এগুলো সব লাইন দিয়ে দেখুন, সব ভেরি ভেরি টাচি ফিল্ম। কেননা এটা ট্রু ইমোশনের ফিল্ম, এখানে পালিয়ে যাওয়ার রাস্তা নেই। ইমোশনটা কী করে, ইমোশন কেন করবে, কেন ফেল করবে? ইমোশনালি কেন এটাকে আপনি ধরবেন না? কেন ইমোশন যদি সত্যি হয়, তাহলে কেউ কোনোদিন কোথাও ক্ষতি হতে পারে না, হবেই, ভালো হবেই। নেতা মিঠুন চক্রবর্তী না অভিনেতা মিঠুন চক্রবর্তী? দুটোই এক, দুটোই এক। হ্যাঁ, দুটোই দুর্ধর্ষ। নেতা মিঠুন চক্রবর্তীও দুর্ধর্ষ, অভিনেতা মিঠুন চক্রবর্তী দুর্ধর্ষ। ধরুন আজকে মানে পলিটিক্যালি অ্যাক্টিভ হলে তার একটা ব্যাকক্লাস আসে, বিরোধীদের পক্ষ থেকে বা বিপক্ষ দলের পক্ষ থেকে একটা সমালোচনা আসে, হয়তো সেটা আজকে আপনাকে সহ্য করতে হচ্ছে। কোথাও কি মনে হয় না যে দরকার ছিল? এগুলো আসবেই, দিস ইজ পার্ট অফ দ্য গেম। কিন্তু কোথায় কোথায় কী হয় জানো, একটা রাজনীতিক সমালোচনা ভালো লাগে। আমাকে যেমন বলে, উনি তো রাজনীতি বোঝেন না। এটা ওকে, নো প্রবলেম, আমি বুঝি না, আপনারা বোঝেন তো? আপনি যদি বোঝেন, আমাকে একটু বুঝিয়ে দিন। সেটাও করেন না, ওকে, দ্যাটস ওকে। কিন্তু যখন আপনি নোংরামিতে চলে যান, মানে রাজনীতির একটা মাপকাঠি তো আছে, সেই নোংরামিতে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে মা, বোন, ভাই, স্ত্রী, দেন ইট ইজ নট ওয়ার্থ ইট টু টক অ্যাবাউট ইট। সেই রাজনীতি আমি করি না। সেই সমালোচনা যারা করেন, তাদের আর কিছু বলার নেই আমার। কেন একটা লিমিট অবধি আমিও নিলাম, দেন আই হ্যাড টু ফাইল এ কেস। ধরুন আজকের ডেটের দ্য ইন্ডিয়ান পলিটিক্স, আপনি কি মনে করেন হু ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান? অবশ্যই আপনি নরেন্দ্র মোদীর কথা বলবেন, বাট আমি বলবো ওয়াই? আর কেউ আছে? গালাগালি দেওয়ার জন্য অনেক অনেক লিডার দেখেছি, বাট ভার্চুজ মানে আর কিছু আছে, আর কেউ আছে কি? আমি দেখতে পাই না তো। আমি দেখতে পেলে বলতাম কে নেই, হি ইজ দ্য নেক্সট হোপ। Nobody is even nearer to Mr. নরেন্দ্র সিং মোদীজি, এই নরেন্দ্র মোদীজি। কেউ নেই। ইস মানে এত বড় লিডার, ইজ সাচ এ বিগ লিডার। আজ দেখুন না আপনি, আজ গ্লোবালি ভারত কোথায় দাঁড়িয়ে আছে, অ্যান্ড ফর হুম? অনলি ফর মোদিজি। মোদি স্যারের জন্যই গ্লোবালি আমরা একটা বিরাট রেসপেক্টের জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা বুঝতে পারবেন যখন আমি ভারত সে বাহার যাएंगे, তব আপকো লাগেগা কি আরে, আপনাকে বলছি আমি, ট্রানজিটে আমরা এখান থেকে এলে যাচ্ছি, তো আমরা প্রণাম সেবা যেটা যেরকম হয় না, মারাব্বা, ওখানে বলে ওটাকে, আই থিঙ্ক দুবাই হতে পারে। তো যেখানে আমরা নিয়েছি, আমাদের নিয়ে যাচ্ছে কে, আমার পায়ে লেগেছিল, আমি বললাম কে কোচ যদি ম্যানেজ করে দেন। তো ওই ভদ্রলোক যে আমাদেরকে দেওয়া হয়েছিল, তিনি আমার স্ত্রীর সাথে কথা বলছেন। কোথায় ক্যা গাটস হয়, হোয়াট গাটস, হি ইজ নট অ্যান, ইনি অন্য কান্ট্রি থেকে ওখানে কাজ করছেন। আচ্ছা, आई थिंक ही वॉज জার্মান। উনি বলছেন ক্যা গাটস है मोदी जी में, क्या गट्स है।
তো আমার শ্রী জিজ্ঞেস করছেন থ্যাংক ইউ অ্যান্ড ভেরি মাচ, আপনি কেন বললেন? বলে देखिए बाकी सब लीडर ट्रम्प के सामने हाँ हूँ, मोदी साहब इज्जत के साथ खड़े हुए हैं, लेकिन हाँ हूँ नहीं कर रहे. मतलब मैं ही मीन टू से कि अमेरिका के सामने सबको झुकना पड़ेगा, वो कुछ ना कुछ चक्कर चलाएंगे करना, लेकिन इज्जत के साथ हाथ मिलाना और सर झुका के हाथ मिलाने में बहुत फर्क है. সেখানেই মোদিজি ইজ দ্য গ্রেটেস্ট লিডার. এই যে বারবার আপনার মুম্বাই থেকে ছুটে আসা, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আপনি ঘুরছেন, একটা পলিটিক্যাল অ্যাজেন্ডা বা মোটিভেশন নিয়ে আপনি ঘুরছেন, আমি যদি জিজ্ঞাসা করি যে 2026 সালে দাঁড়িয়ে, ভোটের আগের মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনৈতিক সিনারিও আপনি কি বলবেন? দেখো, আমি আগে পার্সোনাল পরিচয় দিয়ে দিই. আমার রাজনৈতিক পরিচয় তোমার খুব প্রয়োজন. এটা নট এজ এ বিজেপি. হ্যাঁ। আমার স্বপ্নের যদি দেখো, তাহলে আমার ছোট বয়স থেকেই দেখো আমি রাজনীতির সাথে যুক্ত. এটা অন্য ধরনের রাজনীতি, বাট আমি কিন্তু যুক্ত. কলেজেও আমি রাজনীতির সাথে যুক্ত. কলেজেও আমি 9 কর্নার সিট জিতে এসেছি. আই ওয়ান 9 কর্নার সিট. তো সেই হিসাবে আমি যুক্ত ছিলাম, রাজনীতির সাথে যুক্তই ছিলাম. তারপরে বোম্বেতে গিয়েও যদি ধরো, আপনি তো ছিলেন না, আমি ছিলাম, বিহাইন্ড দ্য সিন ছিলাম. আমি তো এটাও শুনেছি যে বাল ঠাকরে নিজে আপনাকে Yes. সন্তান সমস্নেহ ওই করতেন। জন্যই বলছি কি হুম। উনি আমাকে সন্তানের চোখে দেখতেন. হুম। তো সেই জন্য ওনার মতো করে আমিও বিহাইন্ড দ্য কার্টেন ছিলাম. হুম। ডাইরেক্টলি যদি বলেন, সবাই বলে কিন্তু সেগুলো মিথ্যে কথা বলে. আমি সুভাষ দার সাথে খুব করিব, আই ওয়াজ ভেরি ক্লোজ টু সুভাষ দা, ভেরি ক্লোজ টু ইভেন জ্যোতি আঙ্কেল. হুম। কিন্তু আমি কোনোদিন পার্টি জয়েন করিনি. আই ওয়াজ নেভার আ মেম্বার অর এনিথিং অফ এ কমিউনিস্ট পার্টি. ন, আমি তৃণমূলের রাজ্যসভা পদ গ্রহণ করেছিলাম. তারপর 2 বছর পরে ছেড়ে দিয়েছি. হুম। কেন ছেড়ে দিয়েছি সেটা অন্য ব্যাপার. তারপরে বিজেপিতে আমি খুব সক্রিয়ভাবে জড়িত আছি এখন এই মুহূর্তে. আর এরপরে আর কি, আর তো কিছু থাকবে না. কেন, এর পেছনের কারণটা কি? পেছনের কারণটা হলো, আমি দেখো, আমি রাজনীতি বলি না, আমি সবসময় বলে এসছি, এখনও বলছি, আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি. হুম। বিহাইন্ড মাই ব্যাক অফ দ্য মাইন্ড অলওয়েজ মনে হয় কি আমি কিছু, আমার এত বড় নাম হয়েছে কেন, কিছু তো দেওয়ার আছে, দিয়েছি. আমি রাস্তায় নেবে নেবে থ্যালাসেমিয়ার জন্য প্রচার করেছি, মানে এমনকি গলি গলিতেও চলে গেছি. আপনার থ্যালাসেমিয়ার জন্য কন্ট্রিবিউশনটা গোটা দেশ মনে রাখবে বহুদিন। আর কারণ তখন কেউ জানতো না থ্যালাসেমিয়াটা একদমই তাই। কি. একদমই। এখন পুরো ভারতবর্ষ জানে, পৃথিবীও জানে. যারা কেউ কি বলবো, একজন লিডার আমাকে জিজ্ঞেস করেছিল, এটা কি রোগ, এটা কি ক্যান্সার? আমি বললাম না স্যার. যাই হোক, সেগুলো ছেড়ে দাও. তা তো সবসময় ভাবতাম কিছু করতে গেলে নিজে নিজে যতখানি পারি করেছি, ডেফিনেটলি করেছি. আবার বাধাও পেয়েছি নিজে নিজে করতে গিয়ে. হঠাৎ দেখি তিনি বলে উঠলেন, না এটা করা যাবে না, এটা করা গেলে ওনার বেশি নাম হয়ে যাবে এখানটা. এটা এই ধরনের করতে করতে তখন বললাম কি করা যায়, কিছু তো করতে হবে আমার বাংলার মানুষের জন্য. আই হ্যাভ টু ডু সামথিং. আর বাংলার প্রতি আমার ভালোবাসা, বাংলার প্রতি, সেগুলো রাজনৈতিক নয়, সেটা বেসিক্যালি একটা বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি. আবার মানুষের কষ্ট যখন দেখি তখন আরও কষ্ট পাই. এর ভাবলাম যদি কিছু একটা বড় প্ল্যাটফর্মে এসে যাই আর সেখানে যদি রাজনীতিটাকে ধরে ফেলি, তাহলে আমি একটা বিরাট সাপোর্ট পাবো. অ্যান্ড দ্যাট সাপোর্ট উইল পুশ মাই ড্রিম. আমার এই যেটা মানুষের জন্য করার ড্রিমটাকে সাহায্য করবে, আর আমি সেটাকে আমার মতো করে লোকের সেবা করতে পারবো. সো দিস ইজ মাই সিনারিও, পলিটিক্যাল সিনারিও. আপনার ইচ্ছা. হ্যাঁ, এখন বিজেপির সিনারিও ইজ,
BJP is definitely in a very good position now. হুম আগে অতটা ছিল না, এখন অনেকটা সংগঠিত। আমি বেশিভাবে যুক্ত হয়ে গেছি। আমাকে বলা হয়েছে উপর থেকে স্যারকে, স্যার বলেছেন আপনি সক্রিয় হয়ে একটু করুন। আপনি তো করেছেন, কিন্তু মানুষ ভাবছে বোধহয় খালি আপনি ওই একটু করে আসবেন প্রচারে, তারপর চলে যাবেন। হুম সেই ফিলটা যেন লোকে না পায়, যে না আপনি সক্রিয়ভাবে বিজেপিতে ঢুকে গেছেন, করছেন। হুম সেই জন্যই আমাকে দেখছেন আমি এত জনসভা করছি, আজকে যেমন এটা করে এলাম। এই কারণেই লোককে বুঝিয়ে দিচ্ছি যে নো, আমি ডাইরেক্টলি ইনভলভ বিজেপির সাথে, মানে বিজেপির হয়ে কাজ করছি এবং শেষ পর্যন্ত করব। আপনি যেদিনকে ছাত্র জীবনে রাজনীতি শুরু করেছিলেন, পলিটিক্যালি সেদিনকার ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ কি তফাৎ? জিরো। আগেকার দিনে ভারতবর্ষের পলিটিক্স ওয়াজ মাচ মোর ম্যাচিওর, মাচ মোর গ্রেসফুল, অনেক কিছু জানার, অনেক কিছু লড়ার, অনেক কিছু ছিল। সেগুলো সব শেষ হয়ে গিয়ে এখন গালি গলজ, কে ভালো গালি দিতে পারে, কে তার বাবা মাকে টেনে কথা বলতে পারে, জিরো। অ্যান্ড ফর বেঙ্গল? ফর বেঙ্গল -0, -0। দেখুন, হুম রাজনীতিতে আপনাকে এগুলো সইতেই হবে, বলতেই হবে। আমি তার বিপক্ষে নই। হুম। ইয়েস ইউ ক্যান, বাট এতখানি নিচে নামবেন না যেখানে লোকের ঘেন্না হবে। আচ্ছা क्या बात करता है এই ফিলটা আনতে দেবেন না। অ্যাটলিস্ট এটা আমি মনে করি। হুম আপনি যে কোনো জায়গায় দেখে নেবেন আমার মুখ দিয়ে কোনোদিন এসব কথা বেরোবে না, আর বেরোবেও না। 26-এর ভোট জেতা সম্ভব আপনার কি মনে হয় বিজেপির পক্ষে? এখন বিজেপি ইজ ইন আ ভেরি গুড কন্ডিশন, ভেরি গুড কন্ডিশন। সনাতনী হ্যাজ রিজন আফটার কুম্ভ মেলা। হুম সনাতন হ্যাজ রিজন বিগ ওয়ে। লোকের মধ্যে সনাতনীর প্রভাব প্রচুরভাবে বেড়েছে। এটা আমিও বলছি কে আমরা সনাতনী। आई एम वेरी प्राउड टू बी ए सनातनी। फक्र से कहो हम सनातनी हैं, गर्व से कहो। क्यों यदि बोलते पारे हम मुस्लिम हैं, हम सिख हैं, हम ये हैं, हम वो हैं, हम क्यों नहीं बोल सकते? আমরা বললেই সালে আমরা কি হিন্দুবাদী হয়ে গেলাম, আর আপনারা বললে সব সাধুবাদ। কেন? আপনি যদি টুপি পরে ঘোরেন লোকে বলবে দারুণ দারুণ, কেউ একটা ছেলে যদি এখানে টিকা পড়ে হিন্দুবাদী। ওয়াই দিস এই যে সেকুলার কালচার আছে না, যারা বলে আমরা সেকুলারিস্ট, হুম তারাই সব থেকে বড় শত্রু আমাদের সমাজের। কেন? হিপোক্রেটস। তাদের হিপোক্রেসিটা কোথায়? আমরা গরুর মাংস খাবো, কিন্তু বলুন না শুয়ারের মাংসটার সাথে সাথে খেতে খাবে না। কেন কি বলছি বুঝতে পারছেন? যে গরুর মাংস খাচ্ছেন সাথে সাথে বলুন শুয়ারের মাংসটা খান, একসাথে খেলে তাহলে বুঝবো ইয়েস ইউ আর এ সেকুলারিস্ট। বাট ইউ আর নট। ইটস এ হিপোক্রেটিক স্ট্যান্ড। আর তারা হলো সব থেকে বড় শত্রু সমাজের আমার কাছে। সেকুলারিজম হ্যাজ লট অফ থিংস টু ডু, বহুত বড় স্যাক্রিফাইসের জন্য দরকার। বিজেপি ক্ষমতায় এলে বা বলা চলে যে সেই নেতৃত্বের মধ্যে বা সেই মুখগুলোর মধ্যে তো আপনিও থাকবেন। আপনারা ক্ষমতায় এলে তৃণমূলের কোন কোন জিনিসগুলো আপনার মনে হয় যে বন্ধ হওয়া উচিত, বন্ধ হবে, এবং বাংলার জন্য কি কি ভালো করতে পারবেন? তৃণমূলের নাম নিয়ে কিছু বলবো না, কিন্তু এটুকু বলবো সমগ্রভাবে পশ্চিমবাংলাকে ধুয়ে পুঁছে সাফ করে একটা নতুন পশ্চিমবাংলা আনতে হবে। মানে এত এত বাজে জায়গায় চলে গেছে। আপনারা বলছেন কেন আমরা হিন্দুবাদী, আমরা এই, মানে এমন এমন আগে কিন্তু এগুলো ছিল না। হুম আগে কখনোই কেউ যে কিছুদিন আগে এদের একটা মারবাড়িদের ফাংশন হচ্ছিল, কিছু ছেলে এলো বলে বন্ধ করুন, এখন এখন এই হবে। মানে
এই ধরনের একটু বলতে হয় কাইন্ডলি বন্ধ করে দিন, আমরা করবো, সবাই করতাম আমরা। এই রেসপেক্ট, রিলিজিয়াস রেসপেক্টগুলো ছিল, হুম এখন সেটা দাদাগিরিতে পরিণত হয়ে গেছে এই সরকার আসার পর। আপনি যদি দেখেন প্রশ্নটা যেভাবে তুমি করলে, সেইভাবে যদি উত্তর না দিয়ে যদি অন্যভাবে বলি, তুমি এক লাইনে বুঝে যাবে। কে মাদ্রাসার জন্য উনি বাজেট রেখেছেন 5,713 কোটি টাকা। কত? 5,713 crores। বাকি জায়গায় দেখুন 82 কোটি টাকা, 165 কোটি টাকা। এর থেকে বুঝে যাবেন। আর আমি যেটা বলছি, আমি উইথ নোটস বলছি, আমি যেটা আপনাদের দেওয়া মানে যেটা সমীক্ষা তার সেটা পড়ে বলছি যে দিস ইজ দ্য ডিফারেন্স ইন দ্য স্টেট। কেন হবে এটা? যদি স্টেটই আপনি চালাবেন, যদি স্টেটই করবেন, তো অল ব্যালেন্সিং অ্যাক্ট করে চলুন। আজকে একটা স্কুলের শিক্ষক নেই, অথচ মাদ্রাসাতে আপনি 5,713 কোটি টাকা দিলেন কি করে? মানে আমাদের আদিবাসী স্কুলে পড়াশোনা করার জন্য শিক্ষকের দ্বারা সে শিক্ষক নেই, পড়াশোনা শিখে উঠে গেছে। একটা শিক্ষক পড়াচ্ছে 1 থেকে 5 ক্লাসে যতগুলো সাবজেক্ট আছে, অথচ 5,713 কোটি টাকা আপনি খালি মাদ্রাসাতে দিচ্ছেন। তাহলে আপনি কি চান? তো সরকার কি চায়? লেটস বি অনেস্ট অ্যাবাউট ইট। কি চান? আর মাদ্রাসা সার্টিফিকেট তো অ্যাকসেপ্টেড নয়। অ্যাকসেপ্টেড কি? কোনো সরকারি কাজে তো অ্যাকসেপ্টেড নয়। তো আপনি কি চাইছেন? ইনডাইরেক্টলি কি বলতে চাইছেন? এদেরও পড়াশোনা কমপ্লিট হচ্ছে না। মাদ্রাসায় আপনাকে রিলিজিয়াসলি খুব ভালো জিনিস, আমিও বলছি খুব ভালো, চলুন, কিন্তু তাদের ফিউচার কি? কিন্তু তাদের ফিউচার নিয়ে আপনি ভাবছেন না। তার পেছনে যে প্ল্যানটা, সেইটা ভীষণ ডেঞ্জারাস, সেইটাতে আমি অবজেকশন নিচ্ছি। আপনি কি বলেন, প্ল্যানটা কি? প্ল্যান নাথিং এলস, ইসলামিক স্টেট তৃণমূল বানাতে চায় ইনডাইরেক্টলি। এখন এর বুঝতে পারছি না, পরে বুঝবেন। কারণ লাস্ট টাইম যখন জিতেছিল আপনি তো পড়েইছিলেন সব জায়গায় যে আমরা এটাকে ইসলামিক স্টেট করে দেবো। কারা করবে? আগে থেকেই বলে রাখি, বিজেপি কিন্তু মুসলমানদের বিরুদ্ধে নয়। বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়। বিজেপি তাদের বিরুদ্ধে যারা এই দেশে থেকে এই দেশের ক্ষতি চায়, আমরা তাদের বিরুদ্ধে। সেখানে অ্যাজ অ্যান ইন্ডিয়ান, অ্যাজ এ বাঙালি লোকে কেন আমি ফিল করব না? এটা তো আমার দেশ। আমার দেশের যদি আপনি ক্ষতি করেন, তাহলে আমি দুঃখ পাবো না? কিন্তু বারবার করে বলেছি, স্টেজে বলেছি, এখনো বলছি, বিজেপি ইজ নট এগেনস্ট মুসলিম। এই বিজেপির তাহলে মুসলিমদের নিয়ে অবস্থানটা কি? একদম ক্লিয়ার। যারা ভারতীয় মুসলিম, যারা এই দেশকে ভালোবাসে, তা দে আর উইথ আস। তাদের জন্য যা করছি আমরা, তাদের জিজ্ঞেস করে দেখুন, দে গেট ম্যাক্সিমাম বেনিফিটস। আর বিজেপি যদি আসে, এইসব মুখ ধোয়ানো, চোখ ধোয়ানো ভালোবাসা দেখাবো না মুসলমানদের জন্য। পরিষ্কারভাবে, শুদ্ধভাবে যেটা ভালোবাসা হয়, আপনারা চোখের সামনে দেখতে পাবেন যে মুসলমানদের জন্য বিজেপি কি করছে। রাইট। আমি আপনাকে এই সূত্র ধরে জিজ্ঞেস করছি দুটো প্রশ্ন, দুটো কনটেক্সটে। প্রথম কনটেক্সট হচ্ছে, আপনি বলছেন ভারতীয় মুসলমানদের পক্ষে, সেই সময় দাঁড়িয়ে আপনার দলের বিরোধী দলনেতা বলছেন যে মুসলিম বিধায়করা এলে আমি বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেবো। আবার কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন ঘটনা হলেও সত্যি যে গরুর মাংস রাখা বা খাওয়ার অপরাধে আমাদের রাজ্যে না হলেও বিভিন্ন রাজ্যে মুসলিমদের হেনস্থা, কিছু ক্ষেত্রে খুনও হতে হয়েছে। তাহলে এই দুটোকে আমি মেলাবো কি করে শুধুমাত্র ডেভেলপমেন্টের কোশ্চেন? দেখুন, এটা খুব রিলিজিয়াসলি খুব টাচি ব্যাপার। গরুর মাংসটা খুব, যেমন আমাদের জন্য খুবই টাচি ব্যাপার। শুয়োরের মাংসের এইটা গল্পটা শুনেছেন? শোনেননি তো? তখন আপনি কি বলবেন? কিন্তু দেখুন,
আমরা সেই রেসপেক্টটা করি। শুয়োরের মাংস না খাওয়া উচিত, বিকজ ই হালাল হ্যায়, তো আমি ওই রেসপেক্টটা আমরা করি, আমরা খাই না। কিন্তু আমরা দেখুন, এটা খুব টাচি ব্যাপার। আপনি খান তো আপনি খারাপ, আমি এসব কিছু বলতে চাই না, কেন সরি, এগুলো আমার আমার কাছে খুব টাচি লাগে। তো এটা খুব টাচি ব্যাপার, ধর্মীয় ব্যাপার, ওসব ব্যাপারে আমি কথা বলবো না। ধর্মের ব্যাপারে আই এম টোটালি ব্ল্যাঙ্ক, কোনো কথা বলবো। একটা সময়ে সিপিআইএম এর বহু নেতার সাথে বা বিশেষ করে সুভাষ চক্রবর্তী বা জ্যোতি বসুর সাথে আপনার সখ্যতা, পরবর্তীকালে ক্ষমতায় থাকা তৃণমূলের সাথে সখ্যতা, তারপরে যখন প্রায় 21 সালে সবাই ধরে নিয়েছিল তৃণমূল যায় যায়, তখন আপনি বিজেপিতে জয়েন করলেন। আপনার কি মনে হয় যে এই যে দুটো দল, এই দুটো দলের বদলে বিজেপি কোথায় ডিফারেন্ট, যে কারণে আপনি তৃণমূল কিংবা সিপিএম এর বদলে বা তাদেরকে ছেড়ে তাদের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে এলেন, অ্যাটলিস্ট ফর ওয়েস্ট বেঙ্গল? দেখুন, প্রথম কথা কি, বিজেপি ইজ দ্য স্ট্রংগেস্ট বিরোধী দল বলতে পারেন। হুম কেন সবাই বিজেপিকে হারাতে চায়। কাউকে দেখবেন না কেউ বলে না কে তৃণমূলকে হাঁটাও, যতই কিছু বলুক কোনোদিন শুনবেন না কে তৃণমূলকে হাঁটাও, কেউ বলে না, বলে বিজেপিকে হাঁটাও, এটা একটা ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্ট কি হয়? ফ্যাসিস্ট দল কি? হুম বিজেপি একটা পার্টি, আজ এত কোনো রাজ্যতে বিজেপি রাজ করছে, সেন্টারে বিজেপি একটা পাওয়ারফুল, পৃথিবীর সবথেকে বড় পার্টি, হুম তাদের লিডাররা, আপনি কোথায় বিজেপির কোনো কারাপশন শুনেছেন? এক সেকেন্ড নেবেন না, পিএম এক সেকেন্ড নেবেন না, উড়িয়ে ফেলে দেবেন। তো অনেক কিছু আছে, তা বলে এই বলছি না কি কারাপশন চলছে না, কারাপশনও চলছে। হুম যেমন আগে বলতাম কে আমি খাবো না, খেতেও দেবো না, তৃণমূলকে বলতাম। এখন আমি বিজেপিদের নিজের লোকদেরও বলি খাবো না, আর তোদেরও খেতে দেবো না। হুম মানে অনেক বড় কথা বললাম। মাই ফাইট ইজ উইদিন আওয়ার সেলভস। হুম কিছুদিন ধরে খালি তো লড়েই গেলাম নিজেরা নিজের সঙ্গে। এই সংগঠিত করার জন্য সবাইকে ওপেন স্টেজে বলছি হাত জোর করে, যে যদি আপনাদের মধ্যেও কোনো মনোমালিন্য থাকে, হুম তাই ইলেকশন অবধি সেটা ভুলে গিয়ে আসুন আমরা এক ছাতা নিচে এসে সবাই লড়ি। হুম দেখুন, আর বাকি তৃণমূল ছেড়ে, তৃণমূলে তো আমি অ্যাকসেপ্ট করেছিলাম ওই একটাই কারণে, আমাকে বলেছিলেন তুমি যেটা করতে পারছো না হুম একা একা, সেটা তুমি দলে জয়েন করে পারবে। এই মুকুলদা মারা গেলেন, মুকুলদা নিজে এসেছিলেন। মুকুলদাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, মুকুলদা এটা খালি সত্যি করে বলুন, আমার আপনাকে সাহায্য করবেন, আমি করতে পারবো তো? বলে হ্যাঁ নিশ্চয়ই পারবে। জয়েন করলাম, জয়েন করার পর যে সিনারিওটা দেখলাম আমার স্বপ্নের সাথে ধাক্কা খেলো, তখনই ডিসাইড করে নিলাম আমি ছেড়ে দেবো। আমি রাজ্যসভা খালি মুখ দেখানোর জন্য আমি কোনোদিন যেতে চাইনি। এমনকি এই সময়েও আমাকে অফার দেওয়া হয়েছে, এমন নো স্যার, আমি পার্টির জন্য করব। কেন আমাকে বাংলাতে পার্টি করলে পরে বাংলার লোকের যাতে সাহায্য পায় সেটা করব। আচ্ছা, না আরেকটা প্রশ্নতে যেটা পরে যেটা যখন সিপিএম সরকার চলে গেলেন, তাদের সাথে তাদের সব বড় বড় লিডারদের সাথেও আমার আলাপ ছিল। তাদেরও অনেক বলেছিলাম কি আপনারা কোথায় কোথায় ভুল করছেন, এগুলো করবেন না। সব বড় বড় লিডার আমার সাথে দেখা করে গেছে, তা নেই কি কেউ করেননি। তাদের সাথে সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। আর পার্টি করলে, অন্য পার্টি করলে তো অন্য পার্টি কিছু না কিছু বলতেই হবে, তা সেই জন্য বলছি, আর কিছুই না, নাথিং এলস। আমি কিন্তু কাউকে পার্সোনালি কোনো আঘাত করি না, হুম এটা আমার রাজনীতি নয়। কোনো পার্টি সম্বন্ধ নাম করেও আঘাত করি না, এই পার্টির লোক, কিন্তু যা বলার বলে দিই, কিন্তু পার্সোনালি কোনোদিন কারোর সাথে কথা বলে রাজনীতি করি না। আজকের ডেটে অভিনেতা মিঠুন চক্রবর্তী বা নেতা মিঠুন চক্রবর্তী, আপনাকে যদি বলা হয় 34 বছরের বাম আমলকে অবজারভেশন করতে, আপনি এই 34টা বছরকে কিভাবে দেখেন? আমি দেখি কি প্রথম ফার্স্ট হাফ, দ্য গ্লোরিয়াস ইয়ার অফ বামফ্রন্ট,
গ্লোরিয়াস, ফ্যান্টাস্টিক। তাদের প্রেজেন্টেশন, তাদের ব্যবস্থা, সময় মানে ইউনিক, এত সুন্দর ছিল। হুম আর ঠিক তার 15 বছরে ডিটিরিয়েট করতে 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 এমন জায়গায় চলে গেল যেখানে স্লিপ আর কিচ্ছু ছিল না, যার ফলেই এই এই তৃণমূলের জন্ম হলো। হুম তৃণমূল বলে গিয়ে কংগ্রেস আবার ফিরে এলো। হুম মানে বামফ্রন্ট নিত আরও 34 বছর, বামফ্রন্টকে কেউ আটকাতে পারতো না যদি সেই 15 বছর থাকতো। আর যেখান থেকে জ্যোতি আঙ্কেল ছাড়লেন, তারপরে বুদ্ধদেব বাবু এলেন, বুদ্ধদেব বাবু অবধি চলছিল, তারপরে অল ওভার, মানে তারপরে আর কিছু ছিল না, যার ফলেই লোকে সইতে 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 এমন একটা জায়গায় চলে গেল হুম যে ওরা একটা পরিবর্তন চাইলো, আর যার ফলেই এই দলের উত্থান হলো। কিন্তু যে কি বিপদ এলো আর কি বলা যাবে। আমি ওটাই আসছিলাম যে আর তৃণমূলের 15 বছর। মানে ওয়ার্স দ্যান দ্যাট, ওয়ার্স দ্যান বাম, ওয়ার্স্ট। আমার চোখে বামপনের থেকেও খারাপ। নেত্রী বা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার অ্যানালাইসিস? নেত্রী, আমি তো আগেই বলেছি, ওয়ান অফ দ্য 10 বেস্ট পলিটিশিয়ান ইন দ্য কান্ট্রি ইজ সি। 10 বেস্ট পলিটিশিয়ানের মধ্যে 10 জন যদি পলিটিশিয়ান নেয়, তার মধ্যে উনি একজন। কিন্তু ওনার আশেপাশে যারা আছেন, যা কিছু করে বেড়াচ্ছেন, তাদের আপনি নেতাও বলতে পারবেন না, তাদের আপনি অভিনেতা বলতে পারেন, হুম। গ্রেট অভিনেতা, বা নেতা বলার অধিকার কতজনের আছে ওনার পর? আই হ্যাভ মাই ডাউটস। আরেকটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরুন আপনি একজন অত্যন্ত স্বাধীনচেতা মানুষ এবং আপনার পলিটিক্যাল নলেজটাও অনেক, এমন কোনো যদি সময় আসে যেখানে সো কল্ড পার্টির যে উপরমহল, কারণ আপনার মতো ব্যক্তিত্বের সাথে আলাদা করে উপরমহল হয় না, আমি রাজনৈতিক উপরমহলের কথা বলছি, ধরুন টপ টায়ার পার্টি নেতৃত্বের সাথে আপনার যদি মতের অমিল হয়, আবার কি বিদ্রোহ করবেন? নিশ্চয়ই করব, আবার বিদ্রোহ করব, কিন্তু হয়তো আর এইভাবে আর পার্টিতে জয়েন করে লড়তে পারবো না, কিন্তু বিদ্রোহ নিশ্চয়ই করব। যদি যেখানে মনে হয় ভুল হয়েছে, ডেফিনেটলি আই উইল প্রোটেস্ট। আমি আর আমার পার্টির বড় বড় নেতারাও জানেন হুম কে হি ইজ এ ভেরি আনসেলফিশ ম্যান। কিছু পাওয়ার জন্য ও পার্টিতে আসেনি, ও দিতে এসছে পার্টিকে পুরো দিয়ে যাবে, অ্যান্ড এভরিবডি নোজ দ্যাট। তারপরে যদি ভাবেন নেই না, মিঠুনদাকে এইটা করা উচিত, মিঠুনদা করে, দ্যাটস দ্য সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি। ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি ইজ দিস: লড়ো, সবাই মিলে একসাথে লড়ো, লড়ে ইলেকশন যেত, তারপরে ভাববো আমরা কি হব কি হব না। আপনার কি কোনো ইচ্ছা আছে যে ভবিষ্যতে আপনি চিফ মিনিস্টার হলেও হতে পারেন, যদি পার্টির পক্ষ থেকে প্রস্তাব আসে? দেখুন, এইগুলো বলা না বলা দুটোই আমার পক্ষে বিপদ। কেন বলছি? কেন আমাদের পার্টিতে কখনোই আমরা আগে থেকে প্রকাশ করি না কে হবে চিফ মিনিস্টার, বা আপনি দেখে নেবেন সব স্টেটেও তাই হয়েছে। জিতার পর তখন আমরা ভাবি কে হুইল বি দ্য রাইট ক্যান্ডিডেট, আর সেটা ওপরের সেন্টার থেকে ডিসাইড করা হয়। আমি যদি এখন বলিও কিছু ফরক পড়বে না, না বললেও কিছু ফরক পড়বে না। আমাকে যদি ভাবা হয়, দ্যাট ইজ আপ টু দ্য পার্টি টু থিঙ্ক। আপনি কি ওকে তার জন্য? দ্যাট টাইম আই উইল থিঙ্ক। আমি এখন থেকে কেন ভাববো? তো ডেফিনেটলি আই উইল থিঙ্ক, কেন ভাববো না? একটা বলিউডে থাকাকালীন তো একটা কম্পিটিশন থাকে, সেই কম্পিটিশন আর এই পলিটিক্যাল কম্পিটিশনের মধ্যে ফারাকটা কোথায়? মানে জীবনের যে কোনো অন্যান্য প্রফেশনের কম্পিটিশন আর এই পলিটিক্যাল কম্পিটিশন। পলিটিক্যাল কম্পিটিশনে অন্য পার্টির সাথে দেখেছি অন্য কোনো নেই, তবে এই পার্টির সাথে দেখছি মা বোনের গালাগাল দিচ্ছে। এটা কি কম্পিটিশন? কেউ বাপ তুলে গালাগাল দিচ্ছে, কেউ মা তুলে দিচ্ছে, কেউ ছেলে তুলে, সে মা বা সব দুনিয়া ভরের গালাগাল, যত এইসব আমি বলতেও আমি লজ্জা পাচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক। স্বাভাবিক। কিন্তু এটাও তো বাস্তব যে এই পার্টিরই ধরুন, সেটা রাজনৈতিক সত্তা বাইরে রেখে হলো, যে ধরুন এমএলএ বা এমপি, তাদের সাথে ধরুন দেবের সাথে আপনার সাকসেসফুল সিনেমা ও বলে, বা রাজ্য দেবে ভেবে না, 20 থেকে 25টা এমএলএর সাথে আমার এখনো এইভাবে সম্বন্ধ। তারা বাইরে প্রকাশ করতে চায় না,
হুম তারা বিপদে পড়বে। দেবের সাথে তো আমি ফিল্মে কাজ করি, হুম বা তো রাজ সেটা চক্রবর্তীর। তো সেটা আমাদের ফিল্মি ব্যাপার। হুম তাছাড়া ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। সো এটা আপনি বহুবার বলেছেন। হ্যাঁ, এখনো বলছি। হাউ ইজ ইউর রিলেশন উইথ দেব? ওই তো বলছি, একদম বাবা ছেলের মতো। অ্যান্ড হি অলসো রেসপেক্ট মি দ্য সেম। কেন বোম্বে থেকেই ও ছোটবেলা থেকেই ওখানে আসতো, ওর বাবার সাথে শুটিংয়ে খাবার নিয়ে আসতো, খেতাম বসে বসে। ও বসে বসে শুটিং দেখতো, পাশে বসে থাকতো। সেখান থেকে এটা গ্রো করে গেছে। এটা তারপরে এখানে এসে ওটা আরো বেড়ে গেছে। আচ্ছা। মানে দেবের ব্যাপারটার মধ্যেই এটা এটা বুকে খুব শান্তি লাগে, এটা ঠান্ডা ঠান্ডা লাগে। ইজ সো কুল। মানে দীপকে সেইভাবেই ইজ্জত করি। এবার আসছি যে একজন মানে আপনি সিনেমা ছাড়া তো আপনার সাথে কথা হয় না, কিন্তু আপনার সিনেমা নিয়ে প্রচুর ইন্টারভিউ হয়েছে, কিন্তু তার সাথে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে সেটা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে হোক বা বিভিন্ন কারণে হোক আপনি সবসময় এগিয়ে এসছেন। একজন প্রথিতযশা অভিনেতার সামাজিক দায়িত্ব থাকা উচিত এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন? গোটা জীবনকে দেখে আপনার কি মনে হয় সমাজের প্রতি এই দায়িত্বটা আপনাকে কতটা পজিটিভিটি এনেছে আপনার লাইফে? যেহেতু আমি ছোট থেকেই রাজনীতিতে যুক্ত, হুম ছোট থেকেই গরিবের জন্য লড়াই করা শিখেছি, সেই জন্য হয়তো আমার কাছে একটু বেশি বেশি মনে হয়, সামাজিক দায়িত্বটা আমার কাছে বেশি মনে হয়। কিন্তু আমি মনে করি সমস্ত আর্টিস্টকেই, হুম তখন যারা তাদের নাম কামিয়ে নেয়, যখন মনে করে আমার ফেসটা বিক্রি হচ্ছে, সেই সময় তাদের হেল্প করা উচিত। অনেক লোকের অনেক ভালো হয়ে যাবে যখন জানে যে আমার ফেস দেখে লোকে পয়সা দেবে। নট দ্য ফিল্ম টিকিট, হুম আই এম নট টক অ্যাবাউট দ্য ফিল্ম টিকিট। এমনি এটা করা উচিত, করলে পরে লোকের ভালো হবে। অনেকে করেও, আর আরও বেশি করা উচিত। করলে পরে একটা সমাজের উন্নতি হবে, সমাজের কানেকশন উইথ দ্য ফিল্ম স্টার ভালো হয়ে যাবে। ফিল্ম স্টারের সম্বন্ধে একটা সবসময় খারাপ মন্তব্য চলে না, সেটা কেটে যাবে। সবার মধ্যে একটা ভালোবাসা জন্মায়, একটা সাম কাইন্ড অফ আদার লাইকিং শুরু হয়ে যাবে। হুম এটা আমার মতে উচিত। আমি শুনেছি আপনি রান্না করতে নাকি খুব ভালোবাসেন। খুব ভালোবাসি। আমার পাঁচটা আমি কী করবো, আমি বাড়ি যখন থাকি, হ্যাঁ আমার ওই 4 পায়ের বাচ্চাগুলো আছে। তারপরে আমার আমার গাছ হলো আমার আর একটা বড় প্যাশন, গাছপালা। তা আপনি কি এখন মানে ব্যবসা, রাজনীতি, অভিনয় এগুলো ছেড়ে সময় কাটানোর সময় পান? আমি ভাগ করে Basically, নিয়েছি না নিজেকে, নিজেকে ভাগ করি। দেখুন, সোজা বাংলায় বলছি, আমি যদি শুটিং না করি আমি খাবো কি? আমি রাজনীতি যদি করি, আমি তো আর ওই কয়লা তারপরে বালি বেচে তো আমি ঘর চালাতে পারবো না। গরু বাঁচবে, এই করবো, তো পারবো না সেগুলো করতে। তাহলে আমাকে শুটিং করতেই হবে। হুম তো আমি সেগুলো বেছে নিই। আমি বললাম, দেখ 1 থেকে 10 এটা তুই নিয়ে নে, পলিটিক্যালি এগনিগেজ করে দে। আবার 10 থেকে 20 আমি চলে যাবো হায়দ্রাবাদ, নিয়ে তো চেন্নাই, ফজির করবো শুটিং, তো জেলার ট্যুরে করবো। এটা করে আসার পর আমি আবার ওখান থেকে 5 দিন বোম্বে যাব, আমার ফ্যামিলির সাথে বসে কথা বলে আবার 10-15 দিন নিয়ে নে। হুম এইভাবে ব্যালেন্স করে 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 কাজ করে নিই সবই। আর কেউ ফিলও করে না যে হ্যাঁ, কে ভাই দাদা চলে গেল, এই হলো। সবাই চায় কি আমি 30 দিনই থাকি, হুম হুম কিন্তু তা আমি খাবো কি ভাই, আমি খেতে পারবো না তো। না না আপনি হ্যাঁ, সত্যি করি তো। আমি মানে যদি না, আপনাকে এখন শুটিং করে খেতে হবে এটা? দেখ এটা সোজা কোনো, আমি কোনো বড় লোক নই, খুব বাজে ধারণা। যারা ট্যাক্স দেয় এত, তারা এত বড় লোক হতে পারে না। যতটুকু পারি যতটুকু, তবে আমি লোভী নই, হুম আমি এও নই কি আমার যতটুকু ঘরের খরচা সেটা যদি আমার স্ত্রী পেয়ে যায়, হুম আমি তাতে খুব আনন্দিত। এই সকালে উঠে বাচ্চারা, যা 4 পায়ের বাচ্চা আছে, 21টা বাচ্চা আছে, তাদের নিয়ে খেলাধুলা করে তারপরে গাছ দেখতে আরম্ভ করি, কোন গাছটা সুস্থ, কোন গাছটা অসুস্থ। কই 700 ছিল, এখন 800 পেরিয়ে গেছে। সব প্লান্টস, অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ, এসব করার সময় তারপরে রাত্রিবেলা আমার ছেলেমেয়েরা বলে কিছু একটা বানাও নতুন, তখন সন্ধ্যাবেলা গিয়ে কিছু রান্না করি।
তারপর একটু বাইরে বসি, তারপর চলে যাই রুমের মধ্যে। আমি যদি বলি যে মোটামুটি মানুষ অভিনেতা আর নেতা মিঠুন চক্রবর্তীকে চেনেন, আমি যদি বলি মিঠুন চক্রবর্তী একজন সফল আন্ত্রপ্রেনিয়রও বটে, আপনি কি সেটা মানবেন? আমি সফল নয়, তবে আমি চেষ্টা করি। আমার মোনাক উটি আছে, একদমই তাই। তারপরে আমার একটা রিসর্ট আছে মধুমালায়, সেই রিসর্ট, তারপরে এখন ব্যাঙ্গালোরে একটা হোটেল করেছি, হুম। দ্য মোনাক বেঙ্গালুরু। তো ইচ্ছে আছে কি এটাকে আরও বাড়ানোর, কিন্তু এত ফাইন্যান্স তো নেই আমার কাছে, যার ফলে কী করবো বুঝতে পারি না। যাই হোক, আর মানে ধরুন, যখন অভিনয় জগতে আছেন, প্রফেশনালি অভিনেতা হিসেবে কাজ করছেন, আপনার কি মনে হচ্ছে যে এই পলিটিক্যাল দিকটা ফিল্মের ক্ষেত্রে কখনো কখনো চলে আসতে পারে? এখনো তো আসেনি ভাই, একদম জিরো। সেটাও কোনো কথা করি না ফিল্ম নিয়ে। আমি কেন কথাটা তুললাম, কারণ বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের থেকে, বিশেষ করে আপনারই দলে একজন রয়েছেন রুদ্রনীল, তার থেকে অভিযোগ করা হয় যে রাজনৈতিক বিরোধী দলে আছি বলে আমাকে কাজ করতে দেওয়া হয় না। হতে পারে, কারণ বেঙ্গলে বলতে পারছি না, আমাকে ফেস করিনি, বাট হতে পারে হুম। তোর সাথে হতে পারে ওটা। কারণ রুদ্র তো ওই দলে ছিল আগে, হয়তো কোনো কারণে সেটা রিফ্লেক্ট করছে এখন। হতে পারে ভাই, আমি কোনো ডিনাই করবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। থ্যাংক ইউ। আর শুধু অনেক অনেক শুভেচ্ছাও রইল। আমি শুধু এই লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করব যে আলটিমেটলি বাংলার জন্য আপনার পলিটিশিয়ান হিসাবে বা মানুষ হিসাবে আপনার এম কি ফর বেঙ্গলি? আমার এম বাঙালির গরিব বাঙালি ভাই বোনরা যারা আছে তাদের একটা পরিবেশটাকেই সুন্দর করে তোলা, যেখানে আমার মনে হবে যেন আমার আর ওনার মধ্যে হয়তো অনেক তফাৎ আছে, কিন্তু খুব বেশি যেন তফাৎ না থাকে। আর মানুষের মনে, বাঙালির হৃদয়ে আপনি অলরেডি রয়েছেন, আপনি মানুষের মনে কোন জায়গাটা নিতে চান? আমি তাদের মনে ভাই, বোন, ছেলে, সেই হিসেবেই থাকতে চাই। আর চিরজীবন যেন এই একটা মরার আগে এটা যেন ফিল করে যাই, আমি কিছু তো করে গেলাম, কিছু তো পেরেছি আমার স্বপ্নকে সফল করতে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক প্রশ্ন Thank you. বাকি রইল। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আরেকদিন এসে কথা বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই আশীর্বাদ করবেন যেন আমরাও ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ Thank you so much.